আছি। ওকে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে ডাকাতি, ছিনতাই এবং আরও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এই প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং চিন্তার বিষয় বটে। এই বিষয়গুলোকে আমলে নিয়ে র্যাবের গোয়েন্দা সংস্থা এবং আমাদের যে সাইবার মনিটরিং টিম আছে, আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি যখনই এই সংক্রান্তে কোনো তথ্য, কোনো ভিডিও, কোনো কিছু পাওয়া যাচ্ছে, সেটা সামাজিক গণমাধ্যমে হোক অথবা কোনো সংবাদ মাধ্যমে হোক, অথবা এটা যদি কোনো এলাকাতেও জানা যায়, সাথে সাথেই আমাদের টিম সেখানে কাজ শুরু করে দিচ্ছে। যথাযথভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা চেষ্টা করছি যে যারা অপরাধী আছে তাদেরকে যথাসময়ে, দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য। এরই ধারাবাহিকতায় র্যাব 3-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত 1 মে 2026 তারিখ সকাল 10:30 ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন আমান মার্কেট মেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল 11টায় মেন্দিপুর বাজার হতে প্রায় 800 মিটার দূরবর্তী হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, 2টি ভুয়া গাড়ির নাম্বার প্লেট, 6টি র্যাব কোটি, 2টি হ্যান্ডকাপ, একটি ওয়াকি টকি, একটি পুলিশ লেখা স্টিকার, একটি লেজার লাইট, 2টি পুলিশ ব্যাটন, একটি ওয়াইফাই পকেট রাউটার, একটি সেনাবাহিনী মাস্ক এবং 2টি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয় চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। গ্রেফতারকৃত আলামিন উক্ত ডাকাত চক্রের অন্যতম সদস্য। সে পূর্বে ইট, বালি এবং বিভিন্ন সময় মুরগির ব্যবসাও করেছিল, কিন্তু বর্তমানে তার সেই সমস্ত ব্যবসা বন্ধ। ডাকাত দলের অন্য সদস্য মোহাম্মদ রায়হান পেশায় একজন চালক। তিনি বিভিন্ন সময়ে ডাকাতির ধরন অনুযায়ী মিনি ট্রাক, মাইক্রোবাস সহ চাহিদা অনুযায়ী যানবাহন সরবরাহ করে নিজে চালকের ভূমিকা পালন করত। এছাড়াও সে ডাকাতির পূর্বে ঘটনাস্থল পর্যবেক্ষণ, ডাকাতির সময় ও ডাকাতির শেষে ঘটনাস্থল হতে পলায়ন এবং ডাকাতির মালামাল পরিবহনের দায়িত্ব পালন করে থাকত। এবার আসি, যে 2জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে তাদের ভেতরে আলামিন ওরফে মোটা আলামিনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি ডাকাতি, কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, 2টি ডাকাতি মামলা, মুগদা থানায় একটি চুরির মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা ও টাঙ্গাইল জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা সহ মোট 8টি মামলা রয়েছে।
অর্থাৎ তিনি একজন ইতিপূর্বে চিহ্নিত সন্ত্রাসী। উল্লেখ্য যে গত 31 জানুয়ারি 2023 সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকা হতে স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনের কাছ থেকে নগদ 71 লক্ষ টাকা জোরপূর্বক র্যাব পরিচয়ে ডাকাতির যে মামলা হয়েছিল সেই মামলার সে প্রধান আসামি ছিল। এছাড়াও গ্রেফতারকৃত আলামিন গত 25শে মে 2025 তারিখে তাকে ডাকাতি মামলায় র্যাব কর্তৃক আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে সে জামিনে মুক্তি পেয়ে পূর্বের ন্যায় ডাকাতি শুরু করে। র্যাব কর্তৃক আলামিনকে প্রায় 5 মাস যাবৎ গোয়েন্দা নজরদারিতে রেখে অবশেষে গতকাল তাকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো গ্রহণের যে পরবর্তী কার্যক্রম সে কার্যক্রম চলমান রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধী যারা আছে, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ ধরে ভুয়া পরিচয় ধারণ করে এই ধরনের অপরাধ সংগঠন করছে, তাদেরকে দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসা এবং আপনাদের মাধ্যমে এই বিষয়গুলোকে জনমানুষের সামনে উপস্থাপন করা, যাতে করে দেশের সাধারণ জনগণের ভিতরে সচেতনতা তৈরি হয়। এবং দুঃখের বিষয় হচ্ছে যে যখন এই ধরনের অপরাধ সংগঠিত হয় তারা অতি দ্রুততার সাথে ঘটনাগুলো সংগঠিত করে, যাতে করে জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য খুব একটা সময় পায় না। তো সেই সুবিধাটা নিয়েই তারা এই ধরনের অপকর্মগুলো সংগঠিত করছে। তাই আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করতে চাই, যখনই এই ধরনের কোনো ভুয়া র্যাব পরিচয়ে কেউ কোনো অভিযান পরিচালনা করতে আপনারা দেখবেন, আপনারা প্রতিরোধ সৃষ্টি করবেন এবং যথাযথভাবে তাদের যে আইডি কার্ড, তাদের পরিচয়পত্র এবং তাদের যে ক্রেডেনশিয়ালস আছে সেগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরেই আপনারা এরকম যারা সঠিক তারা অভিযান পরিচালনা করবে, আর যেখানে আপনারা ভুয়া বলে চিহ্নিত করতে পারবেন সেখানে তাদেরকে দ্রুত আইনের হাতে সোপর্দ করে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন, চেষ্টা করব। ধন্যবাদ। আপনি জানেন যে মার্কেটে গত মঙ্গলবার রাতে একটা মার্ডারের ঘটনা হয়েছে এবং সন্ত্রাসীদের আরো প্রতিষ্ঠা র্যাব তো বিভিন্ন মামলার ছায়া তদন্ত করে, সেক্ষেত্রে আপনারা এই ঘটনার ছায়া তদন্ত করছেন কিনা বা কাউকে দিয়ে? ধন্যবাদ ভাইয়া, খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। বিষয়টি দুঃখজনক এবং এরকম একটা ঘটনা সংগঠিত হয়েছে, সেটা আমরা সাথে সাথেই ছায়া তদন্ত শুরু করেছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ এর সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় আনতে সক্ষম হব ইনশাল্লাহ। বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন এবং নিরাপত্তার স্বার্থে অথবা এই মামলার সার্থকতার স্বার্থে আসলে এই বিষয়টি এখনই আপনাদের সামনে বলা সম্ভব হচ্ছে না। 2001 সালে সরকার বেশ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে, জি, তারপর থেকে আমরা দেখছি বা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে কয়েকজন মারা গিয়েছেন কিংবা কয়েকজনের অবস্থান এখনো অজানা। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক সময় ওর মধ্যে বেশ কয়েকজন ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে জামিনে মুক্তিও পেয়েছে, তারপর থেকে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে এবং লাস্ট ইনসিডেন্ট সেই ঘটনায়ও সেই সন্ত্রাসের নাম আসতে তার নাম আসতেছে তাকে হত্যা ছিল। আমার প্রশ্ন হচ্ছে যারা জামিনে বের হয়েছে তারা এখানে দেশে অবস্থান করছে কিনা, কিংবা ওই শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদের অবস্থান সম্পর্কে জানেন কিনা, বা কয়জন এখন বেঁচে আছে। এছাড়া এইটা কি বেশি আছে সংখ্যা নাকি আরো বেড়েছে? ধন্যবাদ জনি ভাই। আসলে আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজকের এই মিডিয়া ব্রিফিংয়ের ভেতরেই আছে। সেটা হচ্ছে যারা ডাকাত বা অন্যান্য ডাকাতি বা অন্যান্য মামলায় যারা আদালতে মানে আইনের আওতায় যায় আবার সেখান থেকে বের হয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণে থাকে, আমাদের নজরদারিতে থাকে। তার উদাহরণ হচ্ছে আজকের এটি। তাকে আমরা গত বছরও গ্রেফতার করেছিলাম, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছিল এবং সে আবার বের হয়ে কিন্তু একই কাজ করবে বিধায় আমাদের পূর্ব থেকেই ধারণা করা ছিল, আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। আমি একটু আগে বলেছি যে 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে
পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক যে কোনো সন্ত্রাসী হোক, তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই, সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আমাদের এই প্রচেষ্টা শুধু যে এই ডাকাতি, যেটা আজকে উদাহরণ হিসেবে বলছি, এখানেই সীমাবদ্ধ তা কিন্তু না, সকল ক্ষেত্রেই আমাদের এই পর্যবেক্ষণ চলমান থাকে। যারা জামিনে মুক্তি পেয়েছে সন্ত্রাসী যে বলেন, এরা কি দেশে আছে? সন্ত্রাসীদের তালিকাটা আপডেট হয়েছে। তালিকা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখানে একটা তালিকা করা হলে যে সেই তালিকা ওই দিন ওই ক্ষণের জন্য যে সীমাবদ্ধ হয়ে থাকবে, বিষয়টা তা না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভেতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। এদের ভেতরে কে দেশে আছে, কে দেশের বাহিরে, এইভাবে করে একটা মিডিয়া ব্রিফিংয়ে এই মুহূর্তেই রেডিভাবে একেবারে উপস্থাপন করা সম্ভব না। সেটা আপনিও জানেন, আমিও জানি, ঠিক আছে? তো আমাদের কাছে তালিকাগুলো থাকে এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে পর্যবেক্ষণ করি। আর যদি কেউ এর ভেতরে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে, সংগঠন করার চেষ্টা করে, আমরা চেষ্টা করি তাদেরকে প্রতিহত করতে, আইনের আওতায় নিয়ে আসতে। ধন্যবাদ। এই অভিযানটি পরিচালনা করেছিল আমাদের র্যাব 3 এবং র্যাব 3-এর সিও আমাদের সাথে উপস্থিত আছেন। আমি ওনাকে অনুরোধ করব এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যান্ডকাফের ব্যাপারে যেটা বলছেন, হ্যান্ডকাফে আপনারা যদি লক্ষ্য করে থাকবেন, আমাদের পুলিশের ব্যবহৃত যে হ্যান্ডকাফগুলো আছে সেগুলোর মধ্যে পুলিশের মনোগ্রাম সিল মারা থাকে। এই হ্যান্ডকাফগুলোর মধ্যে আমরা সেই সিলগুলো পাচ্ছি। তো ধারণা করা যাচ্ছে যে এগুলো পুলিশের যে হারানো হ্যান্ডকাফ, সেই হ্যান্ডকাফগুলোর মধ্যে হতে পারে। বাট এটা কোন জায়গা থেকে তারা নিয়েছে এই ব্যাপারে তারা কোনো সদুত্তর আমাদের কাছে দেয়নি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাইছি আসলে খবরদামে সেই র্যাবের পোশাক করে আসলে সাদা পোশাক অনেকেই অনেক জায়গা থেকে তুলে নেয়। এরকম আসলে আগে ডিবির বিধানেও আসলে এরকম অভিযোগটা ছিল। তারপর আসলে তাদের পোশাকে একটা কিউআর স্ক্যানার নিয়ে আসছে, যেটা আসলে স্ক্যান করলে বোঝা যাবে যে সে আসলে ডিবির সদস্য কিনা। আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের র্যাবের পক্ষ থেকে আমাদের যে পোশাক এবং এর সংস্কারের কাজ, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। বিষয়গুলোকে এখনও ইমপ্লিমেন্ট করা হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে এরকম ব্যবস্থা র্যাবের পক্ষ থেকেও গ্রহণ করা হবে। ধন্যবাদ। জি ভাই, একটু জোরে বলবেন প্লিজ। পেছনে একটা মাইক্রোফোন দেওয়া যায় নাকি? আচ্ছা, আমি 3 নম্বর প্রশ্নটা দিয়ে আগে শুরু করতে চাই। যখন আমরা অভিযান পরিচালনা করি, অবশ্যই আমাদের প্রত্যেক সদস্যের কাছে র্যাবের কোটি থাকে। এটি হচ্ছে প্রথম আইডেন্টিফায়ার। দ্বিতীয়, র্যাবের প্রত্যেক সদস্যদের কাছে তার আইডি কার্ড থাকে। যেমন আমি এখন এই মুহূর্তে ব্রিফিং করতে এসেছি, আমারও আইডি কার্ড আমার সাথে আছে। তো এমন প্রত্যেক র্যাব সদস্যর কাছে র্যাবের যে হলোগ্রাম স্টিকার সংযুক্ত যে আইডি কার্ড, এই আইডি কার্ড সাথে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয়। এই দুটো দিয়েই মোটামুটি প্রাথমিকভাবে চিহ্নিত করা যায় যে যে অভিযান দল আসছে, অভিযান পরিচালনা করছে, তারা কি র্যাব সদস্য কিনা। যদিও কোটিটা হয়তো বাহিরে বানানো যেতে পারে বা কাছাকাছি রকমের একটা কোটি তারা উপস্থাপন করতে পারবে, কিন্তু এই র্যাবের যে আইডি কার্ড হলোগ্রাম স্টিকার যুক্ত, এটা তারা উপস্থাপন করতে পারবে না। তাই এই দুটো দিয়েই প্রাথমিকভাবে চিহ্নিত করা যেতে পারে যে কে এক আসল র্যাব সদস্য বা কোনটি ভুয়া র্যাব পরিচয়ে এরকম অপরাধ সংগঠিত করছে। এরপরে দ্বিতীয় প্রশ্নটার উত্তর, যে যারা এই ধরনের ডাকাতি, ছিনতাই এবং এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে, তাদের নিজস্ব একটা সিন্ডিকেট থাকে, যে তারা এই ডাকাতি করা জিনিসপত্রগুলো কোথায় তারা আবার এগুলোকে ডিসপোজ করবে বা কোথায় গিয়ে নিয়ে বিক্রি করার ব্যবস্থা করবে। তো সেক্ষেত্রে আমাদের গোয়েন্দা নজরদারি
চলমান থাকে এবং সেখান থেকেও আমরা অনেক সময় আপনারা দেখবেন যে ডাকাতি পরবর্তী সময় ডাকাতির মাধ্যমে যে তারা যেই ধরনের জিনিসপত্রগুলোকে নিয়ে যায়, মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো এই নেটওয়ার্কগুলোকেও আমরা চিহ্নিত করার ব্যবস্থা করি এবং প্রায়শই আমরা সফলভাবে সেখান থেকে জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হই, তাদেরকেও আইনের আওতায় আনতে সক্ষম হই। এবার আসছি প্রথম প্রশ্নটায়। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে যারা গতকালকে আটক হয়েছে যে দুজন, এর বাইরে আর কেউ ছিল কিনা, থাকলে তাদেরকে গ্রেফতারের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। এই গতকালকে যখন আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, তখন আমরা যে মূল হোতা তাকে হাতে নাতে গ্রেফতার করেছি এবং এটি একটা বাজার এলাকায় ছিল। তো যখন তার ব্যাগ থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল, তখনই তার কাছ থেকেই আমরা তথ্য নিয়ে তারই আধা ঘন্টার মধ্যে আরও 800 গজ দূরে যেখানে তাদের মেইল গাড়িটা রাখা ছিল, সেইখানে যখন আমাদের টিম যায়, তখন সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ড্রাইভারকে আটক করতে সক্ষম হই এবং আমাদেরকে যেতে দেখেই তখন তাদের সাথে যে আরও যে 4 জন সদস্য ছিল তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা তাদের তথ্য উপাত্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ ভাইয়া। সেটা হচ্ছে যারা অভিযান চালায় এই র্যাবের সাথে বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, একদম সাধারণ মানুষের কাছেই যায়, খুব সম্ভবত এমন কোনো কাছে যায় না যারা তাদের থেকে পরিচয় জানার চেষ্টা করবে। জি, এমন মানুষ তো আসলে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের পরিচয় দিতেও চায় না, তাদের কিন্তু আসলে কি ব্যবস্থা? না, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য চ্যালেঞ্জ হওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিচয় তা দিতে বাধ্য। র্যাব এখন দিবে, মানে আপনাদের আমরা এটা অলরেডি প্র্যাকটিস করে আসছি, আমাদের গত 2-1.5 বছরের প্র্যাকটিস, যে র্যাবের যে কোনো সদস্যকে সে অভিযানের সময় হোক, অভিযানের আগে পরে, যে কোনো সময় হোক, যখনই তার পরিচয় জানতে চাওয়া হবে সে তার পরিচয় দিবে এবং এটা দেওয়া হচ্ছে। জি জি, না সবগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, তবে সিংহভাগই উদ্ধার হয়ে গিয়েছে, এখনও কিছু বাকি আছে। এবং আপনারা জানেন যে অস্ত্র উদ্ধারের যে অভিযান, এটা র্যাব এই বিষয়টাতে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকে, সর্বোচ্চ। তাই অবৈধ অস্ত্রের যে কোনো সন্ধান, সেটা আপনাদের মাধ্যমে হোক, আপনাদের মাধ্যমে জেনে আমাদের দেশবাসী যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে খালি এই তথ্যপাত্রটুকু দিতে পারলে হবে, বাকি দায়িত্ব আমাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এবং র্যাবের মুখপাত্র হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সম্পর্কে আমি বলতে পারি যে অবৈধ অস্ত্র উদ্ধারের অপারেশন আমাদের জন্য সর্বাধিকার প্রাপ্য এবং আমরা সবার আগে যাব এবং এই জিনিসগুলোকে উদ্ধার করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।